শুরু করছি ডার্ক সাইড লেখনীতে জাবিন ফোরকান পর্ব সংখ্যা 52। হবু স্ত্রী চারুলতার কৌতুকপূর্ণ কণ্ঠস্বরে হনহন করে এগোতে থাকা নিহাত থমকালো, মাথা কাত করে পেছনে ফিরে তাকালো। বক্ষে দুবাহু ভাঁজ করে ধীর পদক্ষেপে সামনে এসে চারু পুনরায় বলল, একটু বেশি অধিকার ফলানো হয়ে গেল না? তীর্যক হাসি প্রস্ফুলিত হলো নিহাতের বিস্তর অধর পল্লবে। পেছন ঘড়ি পরিধানকৃত বাইক স্যুটের পকেটে হাত ঢুকিয়ে সামনে ঝুঁকল সে। রমণীর দৃষ্টিতে তীব্র আবেদন মিশিয়ে বিড়বিড় করল, মিথ্যা কিছু বলেছি বলে মনে হয় না? বিনোদন পেল চারু। দুবাহু নামিয়ে এক হাতে নিহাদের বাইক স্যুটের জিপার নিয়ে খুনসুটি খেলায় মেতে জানালো, রাত দুপুরে ডাহা মিথ্যাচার কেউ তোমার থেকে শিখুক। নিহাদের সুদর্শন চন্দন সুলভ চেহারায় সামান্য বিহম্বলতা ফুটল। তার দ্বিধাদ্বন্দ্ব লক্ষ্য করে হাসল চারুলতা। জিপার ছেড়ে কাঁধে হাত ছেড়ে সরে দাঁড়িয়ে ব্যক্ত করল, আমি তোমার হবু স্ত্রী নই। গেটস ইওর ফরগেট। তুমি এখনো কোনো উত্তর করনি, সেক্ষেত্রে আমি তোমার সঙ্গে কোনো বন্ধনে আবদ্ধ নই। কিঞ্চিত বিস্ময়ে প্রকাশ ঘটল চট্টলার বান্দার দৃষ্টিতে। অথচরা ফাঁক হলো, কিন্তু কোনো শব্দ উচ্চারিত হলো না। চারুলতা কথাটি মজার ছলে বলেছে তাই স্পষ্ট, কিন্তু সেই বক্তব্যের সঙ্গে মিশ্রিত অভিমান এবং হতাশটুকু নিহাতের অনুধাবন এড়াতে পারেনি। আপন মস্তিষ্কে ভাবল, দেবভক্ত। আদতে সে চারুলতাকে এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি। অতর্কিতে তাকে বিয়ে করতে চায় এটুকু আবেদন পর্যন্ত সীমাবদ্ধ সবকিছু। আসমান এবং বিলাল রেমানের সঙ্গে কথোপকথন হলেও উভয়ে তাকে সময় নিয়ে সিদ্ধান্ত জানাতে উৎসাহিত করেছে, কিন্তু ব্যক্তিগতভাবে চারুর সঙ্গে এই নিয়ে তার কথা হয়নি খুব একটা। হবে কিভাবে? লেপ্টে থাকাকালীন সময়ে ৯০ ভাগ তারা শুধুমাত্র ঝগড়াই করেই কাটায়। জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলাপ সেখানে বড়ই অস্বস্তিজনক। তবে এই ব্যাপারটি নিয়ে তার অব্যক্ত প্রেয়সী অভিমান করতে পারে তা তার বোধগম্য হয়নি কোনোদিন। তোর অনেক কিছু শেখা বাকি নিহাদ। অন্তরে ধ্বনিত হলো মস্তিষ্কের হতাশাজনক বাণী। একটি নিঃশ্বাস ফেলে চুলে আঙুল চালিয়ে মৃদু হাসল নিহাদ। তারপর সহজাত দুষ্টুমি মাখা কণ্ঠে বলে বসল, তোমার শখের কোনো কমতি নেই দেখছি, ডাইনি। আয়নায় নিজের চেহারা দেখেছ? ঠিক যেন রাস্তার মোড়ে মোড়ে বসানো ময়লার ডাস্টবিন। মুষ্টিবদ্ধ হলো চারুলতার উভয় হাত। তিরতির করে কাঁপল ওষ্ঠ তীব্র ক্রোধে। তবুও হাসি ধরে রেখে বিপজ্জনক কণ্ঠে উত্তর করল, আর তোমাকে দেখলে মনে হয় রাস্তার বাঙ্গু মাস্তান। ঠিক ঠিক, এই বাঙ্গু মাস্তানকে বিয়ে করবে বলে সারা বাড়ি মাথায় তুলেছিলে তাই না? দীর্ঘ কয়েক প্রশ্বাস গ্রহণ করতে হলো চারুকে নিজেকে শান্ত রাখতে। দৃশ্যটি লক্ষ্য করে মিটমিটে হাসল নেহাদ। কিছুতেই এই মেয়েটিকে জ্বালাতন করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না সে। অবশেষে দৃষ্টি মেলে তার দিকে তাকালো প্রেয়সী। স্থির কণ্ঠে বলল, কি যেন নিহাদ, তোমার মস্তিষ্কে গোবরের মাত্রা অত্যাধিক বেড়ে গেছে। খুব দ্রুতই মানসিক চিকিৎসা করাও, নাহলে আজীবন পাবনা মেন্টাল হসপিটালই কাটাতে হবে। হ্যাঁ কাটাবো। আমি পাগলু, তুমি পাগলি। দুইজন মিলে হাসপাতালের সেলে ফুল টোক্কা খেলবো। আর রাত হলেই দেবীর মুভি দেখতে বসবো। দেখবে 2 সেকেন্ডের মধ্যে তুমি আমার গুরুর ভক্ত হয়ে যাবে। খিলখিল করে হাসতে থাকলো নিহাদ। চারুলতার হুঁশি তৎক্ষণাৎ আছড়ে পড়ল তার শক্ত বুকে। আউচ! হা হা হা। ভিকি তোমার থেকে 1000 গুণ ভালো। কেন যে মরতে তোমার মতো একটা গাইগরুর সঙ্গে ফাঁসতে গিয়েছি। শটান উল্টো করলো চারুলতা। হিলচোড়ার ঝংকার তুলে হনহনিয়ে এগোলো করিডোর ধরে, উদ্দেশ্য কক্ষে ফিরে যাওয়া। কিন্তু অতর্কিতে তার একটি হাত পাকড়াও করল নিহাদ। ফিরে তাকাতেই চন্দনরাঙা চেহারায় কৌতুকের বদলে এক অব্যক্ত আবেশের ছায়া দেখা গেল। সামান্য ভড়কালো চারু। নিহাদের দৃষ্টির হঠাৎ পরিবর্তন তাকে ভাবাচ্ছে। তার আঙুলের ভাঁজে ভেজে নিজের শিরা উপশিরা পূর্ণ লম্বাটে শক্তিশালী আঙুল সমূহ গুছে নিহাদ সন্নিকটে সরল। কণ্ঠস্বর তার খাদে নেমে এলো, ইজ হি বেটার দ্যান মি? প্রিয়তমর প্রভাবশালী অস্তিত্ব চারুলতার অন্তর আন্দোলিত করে তুলল মুহূর্তেই। আনমনে একটি শক্ত ঢোক গিলল সে। জবাব দেওয়া সম্ভব হলো না। নিহাত ঝুঁকল, তার দৃষ্টিতে প্রগাঢ় দৃষ্টি মিলে ফিসফিস করল, ইজ হি? মাথা কাত করে চারু উত্তর করল, আর ইউ জেলাস? থমকে গেল নিহাত, অধরে অধর চাপল।
কোনো শব্দ উচ্চারিত হলো না তার পক্ষ থেকে। তাতে হাসল চারুলতা, হাত বেড়ে তার কাজ চাপড়ে জানালো, ঈর্ষান্বিত হওয়া দুর্বলতার লক্ষণ। ঈর্ষা? মাথা নেড়ে হাসল নিহাদ। ভ্রুজোড়া কুঁচকে তীর্যক দৃষ্টিতে প্রিয়সীর দিকে চেয়ে বিড়বিড় করল, ঈর্ষান্বিত হওয়ার কি কিছু রয়েছে? এই রক্তটা দুর্সদ্য চূর্ণিত তো আমারই। নিহাদের কণ্ঠে অস্বাভাবিক ধরনের প্রগাঢ়তা ছিল, যার দরুন না চাইতেও শিউরে উঠল চারুলতা। তার শিহরণ লক্ষ্য করে বন্দার বান্দার হাসি বিস্তৃত হলো, কিন্তু তাকে জিত হাসিল করতে দিতে রাজি নয় রমণী। মাথা উঁচু করে চেয়ে নিজের বাম হাতখানি তুলে চারুলতার মিষ্টি হেসে জানালো, অতি আত্মবিশ্বাসী হলে লাভ নেই মিস্টার রোডসাইড রোমিও। আমার অনামিকা এখনো উন্মুক্ত। হাসির মাঝে এক তীব্র সাবধান বাণী মিশ্রিত। নিহাদের দৃষ্টি চকিতে ঠেকল চারুলতার কোমলতাকে আবৃত হাতে। আঙুল সময়ে কোনো আংটি বাঁধন নেই। আই ডিড নট গিভ ইউ এনি রিং ইয়েট, ডিড আই? চারুলতা কোনো উত্তর দিল না, শুধুমাত্র নিজের দীঘল কেশরাশিতে আঙুল চালিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে উল্টো ঘুরল। তোমার মতন একটা মোটা চওড়া গন্ডারের কাছ থেকে আমি ওসব আশাও করি না। হোয়াট এভার। নির্লিপ্ত ভঙ্গিতে অগ্রসর হতে যেতেই তার বাম হাতটি চেপে ধরল নিহাদ সামান্য জোরের সঙ্গে। তাতে হিসিয়ে উঠে পেছন ফিরে চারু তাকে একজোট দিতে যাচ্ছিল, কিন্তু তড়িৎ গতিতে ঘটে যাওয়া ঘটনাটি তাকে সম্পূর্ণ নির্বাক করে দিল। প্রিয়সীর হাতটি উত্তোলন করে তার অনামিকা আঙুলটি দাঁতের পাটিতে আঁকড়ে ফেলল নিহাদ। তার অধরের স্পর্শে এক শীতল শিহরণ বয়ে গেল চারুর শির দ্বারা বেয়ে। কিছু বুঝে ওঠার আগে আরো একটু গভীরে ঠেকিয়ে তার আঙুলের মাঝে জোরালো এক কামড় বসিয়ে দিল নিহাদ। ইউ স্টুপিড! চিৎকার করতে চাইল চারুর কণ্ঠস্বর শোনালো অত্যন্ত ক্ষীণ। তাতে তীর্যক হাসল নিহাদ, দাঁতের চাপ বাড়ল। যন্ত্রণার সঙ্গে তরঙ্গ খেলে গেল সর্বাঙ্গে এক মধুর যন্ত্রণা যেন। অবশেষে ঠিক যেমন হঠাৎ করে কামড়ে ধরেছিল, তেমন হঠাৎ করেই তার আঙুল ছেড়ে দিল নিহাদ। তৎক্ষণাৎ নিজের হাত বুকে চেপে ধরে খেকিয়ে উঠল চারুলতা। ভাইয়া একদম ঠিক বলে, তুমি আসলেই পরীর ৩ নাম্বার বাচ্চা। আমার হাড় যদি ভেঙেছে, তবে তোমাকে আমি ম্যানহোলের পানিতে চোবাবো। ক্রোধের উদগীরণ সমাপ্ত হতেই থমকে গেল চারু। নিরীক্ষণের জন্য হাতটি দেখতেই অনামিকায় দৃষ্টি আটকে গেল তার। আঙুলের চারিপাশ কিঞ্চিৎ গভীর এক দাগ হয়ে গিয়েছে, দাঁতের ছাপ স্পষ্ট, তাতে লালচে বহিঃপ্রকাশ। মিটমিট করে তাকালো চারু, ঠিক যেন এক আংটি খচিত তার অনামিকার মাঝে। উপলব্ধিটি তার হৃদয় জুড়ে আবেগের ঢেউ তুলল। চট করে তাকালো সে নিহাদের দিকে। সন্তুষ্টিপূর্ণ দৃষ্টিতে বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিজের ঠোঁটের কোণা মুছে নিয়ে বিজয়ের হাসি হাসল তার অব্যক্ত প্রিয়তম। গভীর এক দৃষ্টিতে চেয়ে থাকলো চারুলতা। অন্তরে ঠিক কেমন অনুভূত হচ্ছে সে নিজেও বুঝে উঠতে পারছে না। সামনে ঝুঁকল নিহাদ, তার হাতটি মুঠো নিয়ে আঙুলের দাগে নিজের উষ্ণ স্পর্শ বুলিয়ে অনুভূতিপূর্ণ কণ্ঠে জানালো, সবকিছুর ইতি ঘটুক, রোজাকে উদ্ধার করি, আসমান ভাইয়ের জীবন সুখে ভরে উঠুক, মেঘটির আবারও জমজমাট হোক সেই সুখময় সমাপ্তিতে। সামান্য বিরতি। চারুলতাকে আবেগের চূড়ান্ত সীমানায় নিয়ে ঠেকালো নিহাদের পরবর্তী বক্তব্য। এই আঙুলকে হীরাখচিত আংটিতে সজ্জিত করব। ততদিন হয়তো এ দাগ থাকবে না, কিন্তু এতে জোরালো হৃদয় নিংড়ানো আবেদনটুকু সত্যিকার বন্ধনে প্রজ্বলিত হবে। কথা দিচ্ছি, আমার তেঁতুল গাছের পেতনি। টলটলে হলো চারুলতার দৃষ্টি। শেষ শব্দগুচ্ছ তার ফোটালো অধরে ফোটালো হাসির ফোয়ারা। সর্বশক্তিতে সে জড়িয়ে ধরল নিহাদকে। পাল্টা তাকে নিজের সুরক্ষিত বাহুডোরে আড়াল করে নিল নিহাদ। শক্ত মাংসপেশি সম্বলিত বুকের মাঝে মুখ গুজে চারুলতা বিড়বিড় করল, তুমি কথা দিয়েছ, ভুলে যেও না। বাপের জন্মে কেউ কোনো পেতনিকে দেওয়া কথা বলে নাকি? ঘাড় মটকে দেবে না? নিহাদকে ঠেলে দূরে সরাতে গেলে হেসে তাকে আরো কাছে টেনে নিল প্রিয়তম। আলতো করে চুমু খেলো কপালে। নিরাপত্তায় মরানো অত্যন্ত আবেগঘন কিছু মুহূর্ত। তারপর আলিঙ্গন ছেড়ে তার হাত ধরল নিহাদ। নিঃশব্দে হেসে উভয়ে হেঁটে গেল সামনে। ফিরে এলো বেশ কিছুক্ষণ আগে ত্যাগ করা কক্ষের ভেতর। প্রবেশ করে সামনে এগিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে তাকালো নিহাদ। তার কোমল দৃষ্টির বদলে তাতে স্থান নিয়েছে অগ্নিখচিত এক টুকরো অনুভব। টেবিল থেকে একজোড়া গ্লাভস এবং হেলমেটখানি তুলে নিয়ে বাকিদের উদ্দেশ্যে তাকালো সে। দলের নেতা হিসেবে প্রভাবশালী কণ্ঠে শুধালো,
আর ইউ রেডি বয়েজ? তৎক্ষণাৎ সকালে উঠে দাঁড়ালো, সম্মতিসূচক মাথা দোলালো। পিছনে দাঁড়িয়ে দৃশ্যটি লক্ষ্য করতে করতে একই সঙ্গে প্রচণ্ড উত্তেজনা এবং আতঙ্ক অনুভব করলো চারুলতা। পিনপতন নীরবতা, শুধুমাত্র দ্রুত থেকে দ্রুততর হয়ে ওঠা নিঃশ্বাসের প্রশ্বাসের অনুভব। রোজা নিচের হাঁটু জোড়ায় জোর পাচ্ছে না, এই বুঝি হুড়মুড় করে লুটিয়ে পড়ে। নিজের দৃষ্টিকে বিশ্বাস করে উঠতে বেগ পোহাতে হচ্ছে তাকে। ভারসাম্যহীন কয়েক পদক্ষেপ এগোলো সে, দুবাহু তুলল ভগ্ন ভঙ্গিতে। আসমান! অনামিশা নয়নে কৃষ্ণগহ্বর কম্পিত হলো, সহসা এগোলো রীতিমতো দৌড়ে। সহধর্মিণীকে নিজের উষ্ণ বাহু ধরে আগলে নিল, যেন সমস্ত পৃথিবীর কদর্যতা থেকে সম্পূর্ণ আড়াল করে ফেলল। আসমান, আমার চাঁদ, তুমি তুমি সত্যিই এসেছো? কঞ্চনে তোমাকে কম্পিত হচ্ছে রোজের সর্বাঙ্গ। নিজের সবটুকু উষ্ণতা বিলিয়েও তাকে পছন্দ করা সম্ভব হচ্ছে না আসমানের পক্ষে। দুহাতে তার মুখ তুলে গভীর দৃষ্টিতে তাকালো আসমান, আপাদমস্তক পর্যবেক্ষণ করলো প্রিয়তমাকে। তুমি ঠিক আছো রোজা? নিকড় পর্যবেক্ষণ চালালো সে সামান্যতম ক্ষতের আশায়। অপর পক্ষকে ধূলিসাৎ করতে বিন্দুমাত্র সময় নেবে না যদি ভালোবাসার শরীরে কিঞ্চিৎ আঁচড়ও নজরে আসে তার। কিন্তু তেমন কিছুই দেখা গেল না, তাতে একই সঙ্গে স্বস্তি এবং কৌতূহল অনুভব করলো আসমান। নিজেকে সামলানোর প্রচেষ্টা অব্যাহত রেখে রোজা বলল, আমি ঠিক আছি। ওরা আমাকে কিছুই করেনি, শুধুমাত্র একটা জাহাজের ভেতরে আটকে রেখেছিল। তার সামনে এক হাঁটু গেড়ে নত হলো আসমান, উদরে ঠেকল ভাবে পিতার উদ্বিগ্ন দৃষ্টি। দুবাহু দিয়ে জড়িয়ে কান স্পর্শ করল সে প্রেয়সীর গর্ভে। স্মৃতিস্পন্দন শুনবার তীব্র বাসনা অন্তর জুড়ে। রোজা আলতো করে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করল, ও সুস্থ আছে আসমান। তোমার আমার ভালোবাসার চিহ্ন নিরাপদে আছে। দৃশ্যমানভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসমান। তারপর মাথা তুলে তাকালো। অমানিসা অস্তিত্ব জুড়ে এক গ্লানির ছোঁয়া স্পষ্ট খেয়াল করলো রোজা। আমাকে ক্ষমা করে দাও জ্যোৎস্না, আমি এবারও তোমাদের রক্ষায় ব্যর্থ হয়েছি। পুনরায় অশ্রুতে সিক্ত হলো রোজার নয়ন। জোরে জোরে মাথা নাড়ল সে, ক্রন্দন কণ্ঠে প্রতিবাদ করলো, একদম না আসমান। খবরদার বলছি, নিজেকে দোষারোপ করবে না। যদি তুমি ব্যর্থই হতে তবে বর্তমানে তুমি এখানে কেন বলো? এই যে আমি তোমাকে দেখতে পারছি, ছুঁয়ে দিতে পারছি, আমার হৃদয়ের কোনো অনিরাপত্তা নেই। জানি তুমি আমাকে রক্ষা করবে। চোখ বুজে নিল আসমান, অতঃপর আবার খুলল। আধারের চাইতেও আধার মাঝে তুমি ঠিকই পরিত্রাতের রশ্মিটুকু খুঁজে নাও, তাই না রোজা? রোজার দুহাত কাঁপতে থাকলো। আসমানের চমৎকার বিভীষিকা খচিত চেহারা স্পর্শ করে অধর কামড়ে ধরল সে, কম্পিত ক্ষীণ এক কণ্ঠে বলল, তুমি কেমন ছিলে আসমান? জাহান্নামে ছিলাম। সোজাসাপটা উত্তর অমানিসার, তাতে ব্যথিত হলো দীপ্তির অন্তর। অশ্রুমাখা ঝাপসা দৃষ্টিতে বিড়বিড় করল, আই মিস ইউ। চলচলে শ্রদ্ধারায় পূর্ণ হলো মানবের নয়ন। উঠে দাঁড়ালো, ফিসফিস কণ্ঠস্বরে বলল, প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমার অস্তিত্ব শুধু তোমার অভাবের অনলে দগ্ধ হয়েছে। আমার অংশের উদ্বিগ্নতা শরীরের প্রতিটি লোমকূপে বেদনা সূচরূপে বিধ্বস্ত হয়েছে, বিদ্ধ হয়েছে। এই অসহনীয় যাতনার চাইতে মৃত্যু শ্রেয়। অসহ্য বেদনা হলো অন্তরে। আসমানের বুকে নিজেকে এলিয়ে দিল রোজা। ক্রন্দন তার সীমা ছাড়িয়েছে। স্তব্ধ হয়ে গেল অমানিসা। অপরাধবোধ হলো তার। এই মুহূর্তে নিজের যন্ত্রণাটুকু প্রকাশ করা উচিত হয়নি। রোজা, আমার কথা শোনো। ভ্রুক্ষেপ নেই রোজার, যেন সে হারিয়েছে আপন দুনিয়ায়। পক্ষমাঝে ক্রন্দনরত অর্ধাঙ্গিনীকে কোনো প্রকারেই সান্ত্বনা দেওয়া সম্ভব হচ্ছে না আসমানের পক্ষে। আজ তাদের মধ্যকার দূরত্ব ঘুচেনি এই দূরত্বকালীন দুর্বিষহ বিরহ জ্বালা। রোজার আবেগ উত্তাল সমুদ্রের উর্মিমালা হয়ে আছড়ে পড়েছে আসমানের তপ্ত হৃদয় জলচরে। প্রিয়তমার মাথায় ক্রমাগত হাত বুলিয়ে যাওয়া সত্ত্বেও ফলাফল শূন্য। আসমানকে আঁকড়ে ধরে বুকে মাথা গুঁজে কেঁদে চলেছে রোজা। রোজা, আমার জ্যোৎস্না, প্লিজ। চাঁদ! উত্তরে দ্বিগুণ শক্তিতে আসমানকে বাহুডোরে বেঁধে রোজা ফোঁপাতে থাকলো। তার অনুভূতির জলোচ্ছ্বাসে ঢলঢলে অনুভব ফুটলো হিমালয়ের নয়নেও। চিনচিনে যন্ত্রণা হচ্ছে অন্তরে। স্ত্রীর অশ্রু সহ্য করা যে দায়, কি করবে সে? সময় যে ক্রমশ ফুরিয়ে আসছে, যে কোনো মুহূর্তে আচমকা মস্তিষ্কে এক পরিকল্পনা খেলে গেল। মুহূর্তের জন্য অনুপযোগী, কিন্তু প্রশান্তিতে প্রয়োজনীয়।
দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করে আসমান আলতো করে রোজের পেটে হাত ছোঁয়ালো। একটি ঢোক গলা ধারণ করে ঝুঁকলো। অর্ধাঙ্গিনীর কানের কাছে ফিসফিস কণ্ঠে বলল, তোমার মনে আছে সেদিন তোমার জন্মদিন ছিল এবং আমরা দুজনে মেঘতীরের ছাদে। ক্রন্দনের গুঞ্জন থামল। কিঞ্চিত ফুলে ওঠা চোখে রোজা আসমানের দিকে তাকালো। মৃদু হাসিতে উচ্ছ্বসিত হলো অমানিসার অধর। বৃদ্ধাঙ্গুলি বাড়িয়ে রোজা সিক্ত চেহারা উচ্চকণা মুছে নিল অতি সাবধানে। অতঃপর, বিটুইন মাই আর্টস, কণ্ঠস্বরটি ফিসফিসিয়ে আবেদন জুড়ে সেরকম শব্দগুচ্ছ সঙ্গীতের সাথে মিশ্রিত হয়ে একাকার। অতি নিম্নস্বরের আবেগের প্রকাশ। সম্মিলিত হয়ে পড়ল রোজা। কিছু বুঝে ওঠার আগে অনুভব করলো তার কোমর জুড়ে আজ প্রবাহ জড়িয়ে উঠেছে। ক্ষীণ লয়ের সঙ্গে তাল মিলিয়ে দুলছে তার কি মনে। আনমনে রোজাও তার সঙ্গে সঙ্গ দিল। পায়ে পায়ে উঠে রেস্টরুমের বিস্তৃত কাঁচের নিচে থেকে যেন আবেগময় তুষিল খচিত করে গেল। এক মুহূর্তের জন্য একে অপরের নয়ন থেকে কারো দৃষ্টি সরালো না। অন্তিম লগ্নে আরো মুক্ত ঝুঁকলো আছে। রোজার কানের দৌলতে অধর ছুঁয়ে গেল তার। জারি রাখলো সুরের আবেদন, যেন ঘুমন্ত করে রাজপুত্র ঘুম পাড়ানি সুরে বিলিয়ে দিচ্ছে নির্মলতার আবেশ। ডার্লিং প্লিজ, পারফেক্ট টুনাইট। কণ্ঠস্বর মিলিয়ে এলো তার, তবুও যেন মুহূর্তটির আবেশ কাটল না। হাত দিয়ে রোজার কপালে এলোমেলো হয়ে ছড়িয়ে থাকা ফুসফুসে কানে গুঁজে দিল আসমান। হাসল মৃদু, ঝুঁকে স্নেহের চুমু আঁকলো। আমার নির্মল জ্যোৎস্না। চড়ানো মোহনীয় কণ্ঠে ফিসফিস করল আসমান। এক ফোঁটা অশ্রু গড়ালো রোজার নয়নকে। তবে এবার সম্পূর্ণ ভিন্ন কারণে। আসমানের কাঁধে মাথা ঠেকালো। তাকে নিজ বাহুটিকে সুরক্ষিত করে নিল প্রিয়তমা। স্বয়ংক্রিয়ভাবে হাসি ফুটল প্রিয়সী ঠোঁটে। তুমি সবসময় জানো কিভাবে আমাকে শান্ত করতে হয়, তাই না? তার মাথায় চেপে ফেঁকিয়ে আসমান উচ্চস্বরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর কখনো এভাবে কেঁদো না জ্যোৎস্না, আমার কষ্ট হয়। মাথা দুলিয়ে আসমানের মাঝে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিল রোজা। প্রাণ করে গ্রহণ করল নিজ স্বামীর অস্তিত্বের সুবাস। এই যেন পূর্ণতা, অবশেষে একটুখানি আশার দেখা। ঠিক তখনই অতর্কিত রেস্টরুমের বাইরে করিডোর দিয়ে পদক্ষেপের আওয়াজ ভেসে এলো। প্রতিধ্বনিত হলো অশুভ মন্ত্রণ নয়। সাবধান হয়ে গেল আসমান। চার জলদি আলিঙ্গন ছেড়ে ফিরে তাকালো। দৃষ্টিতে তার ফুটল উদ্বিগ্নতা। দিমিত্রির কার্ড। কিঞ্চিত আঁতকে উঠল, রোজা যুক্ত করলো, তোমাকে দেখে ফেললে। চকিতে পাশের টয়লেটের দরজার দিকে তাকালো আসমান। নীরবে দৃষ্টি বিনিময় হলো রোজার সঙ্গে। মাথা তুলে দরজা খুলে যে না অভ্যন্তরে সে পা বাড়িয়েছে ঠিক ওই মুহূর্তে হাট করে খুলে গেল রেস্টরুমের দরজা। মূল দরজা সম্পূর্ণ স্থগিত হয়ে পড়ল রোজা। সামনে তার আসমানকে ইতিমধ্যে দেখে ফেলেছে। সময়ের হিসেবে সামান্য গড়বড় হয়ে গিয়েছে। রোজা স্পষ্টত দেখল আসমানের হাত নিজের পকেটে প্রবেশ করেছে। এক ছোট ধাতব বস্ত্র চিকচিক করছে। হিডেন ব্লেড। রক্তপাত ঘটাতে পিছু হবে না আসমান, তা পরিষ্কার। কিন্তু এই মুহূর্তে কি আদৌ তা সঠিক হবে? হেই, খেলে গেল বোঝার সঙ্গে। তার একটা হাত তখনও আসমানের হাতের মুঠোয়। উভয় কাছাকাছি দাঁড়ানো। আসমানকে পেছন থেকে দেখতে পাচ্ছে তার। এখনো চেহারা অবলম্বন সম্পর্কায়। মস্তিষ্কে ন্যানো সেকেন্ডের মাথায় আজগুবি এক সংকেত প্রদান করলো। কোনো প্রকার ভাবনা চিন্তা না করে রোজা হঠাৎ আসমানের হাত টেনে তাকে নিজের কাছে আনলো। হ্যাজ প্যাটার্নে ভারসাম্যহীন আসমান অপরিকল্পিত অপরিকল্পিত পদক্ষেপে এগোলো। পিস্তলের কোনায় দেওয়ালে ঠেকল রোজার পিঠ। উত্তেজনা এবং বিস্ময়ে প্রসারিত হয়ে গেল আসমানের নয়ন জোড়া। সে বুঝতে পারছে না রোজা কি বলতে চাইছে। মস্তিষ্ক বিশ্লেষণের সময় লাভ করল না তার। এর পূর্বেই রোজার অধৈর্যকর প্রগাঢ় আবেদনে আছড়ে পড়ল তার ওষ্ঠ মাঝে। এক শীতল অনুভূতি খেলে গেল আসমানের সর্বাঙ্গ জুড়ে। দৃষ্টি প্রসারিত লাভ করল দ্বিগুণ। আবেশিত মুহূর্তে রোজা আসমানকে আরো নিকটে টেনে নিল। চোখে চোখে শক্তভাবে বুঝে আপন ক্রিয়ায় যোগ প্রদান করল। করোনার সময় তার থমকে গেল। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে, কারণ আপাত দৃষ্টিতে দৃশ্যটিকে মনে হচ্ছে এক যুগল কপোত-কপোতির অন্তরঙ্গ মুহূর্ত। পিছনের গার্ডরা ঢুকতে হতবাক হয়ে রইল। একে অপরের মাঝে দৃষ্টি বিনিময় করল। রোজার হাত নিজের কার্যক্রম জারি রাখল। ভালোবাসা বিনিময়ের সঙ্গে তাল মিলিয়ে আসমানের পেয়ে উপরে উঠে এলো তা। খুব সাবলীল ভঙ্গিতেই যেন অনুভবের তাড়নায় তার হাতজোড়া আসমানের কুড়ি টুপি পুনরায় মাথায় তুলে দিল।
একেবারে সামনে এসে দর্শন ব্যতীত বর্তমানে কিছু উপলব্ধি অসম্ভব। কয়েক মুহূর্তের প্রকার নীরবতা, শুধুমাত্র নিগড় অনুভবের বিনিময়। অতঃপর দৃষ্টি মেলল রোজা। সামান্য মাথা কাত করে তাকালো দ্বিখণ্ডিত গায়েদের উদ্দেশ্যে। ভারী চেহারায় লালিমা ছেয়েছে তার। চিকচিকে অধরে তেজল হেসে এক মোহনীয় কণ্ঠে রোজা বিড়বিড় করল, এই মুহূর্তে বিরক্ত করার পরিমাণ মোটেও ভালো হবে না। কয়েকদের চেহারা জুড়ে বিব্রতবোধ স্পষ্ট। উল্টো ঘুরে গেল তারা শটান। ইউ বেটার স্টপ দিস ননসেন্স সুন ম্যাম। এইটুকুই। হনহন করে হেঁটে বাইরে চলে গেল গাড়িতে দর। পেছনে ফেলে গেল এক অদ্ভুত আবেশময় উপাখ্যানকে। দীর্ঘ এক স্বস্তির নিঃশ্বাস ফেলল রোজা। অভাবনীয়ভাবে রক্ষা পেয়েছে একটু চোখ। ভাগ্যিস আসমানের দিকে তাকাতেই রোজার বক্তব্য অসমর্থ রয়ে গেল। সহনীয় আভার প্রতিফলনে এমনেশ্বর অতিরিক্ত শুভ্র তকচুরি টকটকে লালিমার আবহাওয়া তাকে বাকরুদ্ধ করে দিল। আসমানের উভয় কান লালচে বর্ণ ধারণ করেছে। কপাল জুড়ে এক অদ্ভুত প্রকাশ, যেন রক্ত উঠে এসেছে চেহারায়। তাকে এতটা জোরালোভাবে প্রতিক্রিয়া করতে দেখেনি কোনোদিন রোজা। দৃষ্টিতে দৃষ্টি মেলাতে আসমান সকাল নিজের চোখ শুরু হলো। অ্যাডামস অ্যাপেল ঢেউ খেলে তার কণ্ঠতালুতে এক শক্ত ঢোক নেমে গেল। দৃশ্যকে বিস্মিত হয়ে পর্যবেক্ষণ করল রোজা। এক অদ্ভুতপূর্ণ অনুভব তার হৃদয়কে আন্দোলিত করে তুলল মুহূর্তে। আসমান লজ্জা পেয়েছে। বিস্মিত হাসি হেসে রোজা সোজা হয়ে দাঁড়ালো। সামান্য ঝুঁকে আসমানের অবয়ব লক্ষ্য করে বলে বসলো, তুমি লজ্জা পাচ্ছ আসমান? আমি লজ্জা পাচ্ছি না। উত্তর এলো তৎক্ষণাৎ, খানিকটা তাড়াহুড়ো করে। তাতে বিনোদিত হলো রোজা। তাহলে আমার দিকে তাকাও। বাথরুমের টাইলস কি আমার থেকেও সুন্দর যে ওদিকে তাকিয়ে আছো? বললাম না লজ্জা পাচ্ছি না। হা হা, আমি জিজ্ঞাসাও করিনি। একদম লজ্জা পাচ্ছি না। আমার দিকে তাকাও অন্তত। আমি লজ্জা পাই না। আসমান, মোটেও লজ্জা পাওয়ার মতো ব্যাপার হয়নি। আসমান। ঝাঁকুনিতে আসমানের সম্মোহন ভাঙল। ফ্যাল করে তাকালো রোজার দিকে। প্রিয়সী তার বিস্তার হাসি নিয়ে চেয়ে আছে। লাল টুকটুকে হয়ে গিয়েছে। আফসোস, তুমি মুখে এক কথা বললো তোমার শরীর থেকে ভিন্ন প্রতিক্রিয়া প্রকাশ করে ফেলে। মুখ কুঁচকে ফেললো আসমান। কিছু বলতে গিয়েও বলল না। মাথা ঝাঁকিয়ে কি যেন ভাবলো। রোজা এমন বিরাট মাপের সুযোগ ছাড়তে নারাজ। আসমান দা কিলিং মেশিন একদম নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছে। এ তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। রোজা, শীতল শোনালো আসমানের কণ্ঠস্বর, প্রতি সতর্ক বার্তা স্পষ্ট। তুমি এই মুহূর্তে এই জ্বালাতন বন্ধ না করলে যা হবে তার জন্য আমি দায়ী থাকবো না। কি তাই? আসমানের দুই গায়ে চেপে ধরে টেনে দিল রোজা। ঠিক যেন খেপে যাওয়া কোনো শিশুকে আদর করছে। ফ্যাকাশে থাকার কারণে লালচে বর্ণের শোভাটা ক্রমে আরো উজ্জ্বল হচ্ছে। তাতে রোজার বিনোদন দ্বিগুণ আকৃতি ধারণ করলো। ইস, একটা ছবি যদি তুলতে পারতাম, একদম স্বর্ণবাধাই করে দেওয়ালে টাকিয়ে রাখতাম। আসমানকে অশুভ অভিব্যক্তি যেন দৃষ্টিগোচরই হচ্ছে না রোজার। নিজের বক্তব্যে জাহির সে আর সম্ভব নয়। অতর্কিতে দুহাতে রাবণের মুখ চেপে ধরল আসমান। হি হি, আমার লজ্জাবাহা চাঁদ। মা, সম্পূর্ণ উচ্চারণ সম্ভব হলো না রোজার পক্ষে। আসমানের অধর তাকে টেনে নিল নিজ আবেদনের গভীরে। স্থগিত রোজা কয়েক সেকেন্ড দ্বিধায় ভুগল। পরক্ষণে তার অসহায় আত্মসমর্পণ ঘটল চাঁদের দুয়ারে। ক্ষীণ কিছু মুক্ত, কিন্তু অনুভূতির প্রগাঢ়। নিঃশ্বাস রুদ্ধ হয়ে ক্রমশ হাঁটুতে কম্পন ধরল। মুক্তি মিলল অবশেষে। দৃষ্টি মেলার দুঃসাহস করতে সক্ষম হলো না রোজা। নিজের নয়ন পল্লবে আসমানের স্নেহের পরশ অনুভব করলো সে। তা পরিবাহিত হলো কপাল পর্যন্ত। আমি আছি, তোমাকে আর আমার অংশকে যেকোনো মূল্যে উদ্ধার করে নিয়ে যাব। বিরতি। অতঃপর ধ্বনিত হলো, আমাকে বিশ্বাস করতে বলবো না। সেই মর্যাদা আমি হাজার চাইতেও কোনোদিনও রাখতে পারিনি। শুধু স্মরণে রেখো। বাঁচে থাকলে তুমি, লুটে যাব গোটা পৃথিবী বনাম আমি। স্মরণে রেখো আমার জ্যোৎস্না। নিজের উদরে এক গভীর অনুভূতি সম্পূর্ণ স্পর্শ অনুভব করলো রোজা। এরপরে সবটুকু উষ্ণতা মিলিয়ে গেল। রোজা যখন দৃষ্টি মেলে তাকালো, তখন আসমান রেস্টরুমের দরজার কাছে পৌঁছে গিয়েছে। একবার শুধু ফিরে তাকালো অমানিসা। চিরস্থায়ী দাগপূর্ণ চেহারা চোয়াল জুড়ে এক চিলতে দুর্লভ হাসির দেখা পাওয়া গেল। এরপরে তা ঢেকে গেল কালো মাস্কের অন্তরালে। দরজা খুলে বেরিয়ে বেরিয়ে গেল আসমান। তার চলার পথে একদৃষ্টে চেয়ে থাকলো রোজা।
দিমিত্রির গার্ডগণ করিডোরের সামনে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে। সিদ্ধান্তহীনতায় ভুগছে তারা, আবার ভেতরে যাবে কিনা। ঠিক যখনই সতর্ক হয়ে একজন এগোলো, তখনই পা চালিয়ে ফিরে আসতে দেখা গেল রোজাকে। তাকে দেখে বর্তমানে ভিন্ন একজন মানুষ মনে হচ্ছে। পূর্বের দুর্বলতা বিদায় নিয়েছে। এক অপ্রতিরোধ্য বারুদে পূর্ণ অস্তিত্ব যেন। তাদের কাছে পৌঁছতে একজন গার্ড ক্রুরস্বরে বলল, আপনি একজন পাকা খেলোয়াড় তা আগে জানা ছিল না। তীর্যক হাসল রোজা, মাথা কাত করে তাকালো গার্ডের দিকে। আপাদমস্তক নিরীক্ষণ চালিয়ে তার দৃষ্টি এসে থামলো গার্ডের চেহারায়। তার এমন পর্যবেক্ষণে বিব্রত হয়ে যাওয়া গার্ডকে দ্বিগুণ মাত্রায় হতবিহ্বল করে রোজা আঙ্গুল বাড়িয়ে তার চিবুক স্পর্শ করলো। মিষ্টি হেসে জানালো, মগডালে ঝুলে থাকা ফলে আসক্ত থেকে কি লাভ, যখন আমার সামনে গোটা ফলের ঝুড়ি আছে। নির্বাক চেয়ে থাকলো সকলে। রোজা একটু ঝুঁকলো, গার্ডের কানের কাছে ফিসফিস করে বলল, আপনার রস মন্দ নয়, বলা যায় ঝুড়িতে স্থান পেলেও পেতে পারেন। ধক করে উঠল গার্ডের বুক। আনমনে পাশের জনের হাত খামচে ধরল সে। খিলখিল করে হাসল রোজা। তারপর বুকে হাত রেখে তাদের সামনে থেকে সরিয়ে একাকী তৃপ্ত পদক্ষেপে এগিয়ে গেল। তার জুতোর সোলের ঠক ঠক ধ্বনি প্রতিধ্বনিত হলো দারুণ ভাবে। গার্ডরা শুধু হতবিম্বল হয়ে একে অপরের মাঝে চাওয়াচাওয়ি করলো। এমন দৃঢ়চেতা বৈশিষ্ট্যপূর্ণ রমণী তারা এর পূর্বে একজনকে দেখেছে, তাদের বসের স্ত্রী, রাফা কাইসার। তখন কল্পনাও করেনি কেউ সেই অশুভ ক্ষমতাসম্পন্ন রমণীকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখতে পারে। ঢাকা সিক্রেট ক্লাব। সোফায় বসে তরতর করে ঘামছেন সরকারের নবযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী মিজানুর রহমান। ডান হাতখানিতে তার একটি রুমাল গুজে রাখা, যা কম্পিত হচ্ছে বারংবার। বুকের ভেতর এক ভারী চাপ অনুভূত হচ্ছে, এই বুঝে মোচড় দিয়ে ওঠে। বয়সের কারণে নাকি দুশ্চিন্তাটা বোধগম্য নয়। একের পর এক ঢোক গলাধরণ করতে বাধ্য হচ্ছেন তিনি। জনগণ ক্ষমতাধর সিংহাসনের অধিকারের এমন অবস্থা পর্যবেক্ষণের সুযোগ পেলে বিহ্বল হতো বৈকি। ক্লাবের মৃদু মহন্তর সঙ্গীতের ধ্বনিও আজ তার উত্তাল হৃদয়কে প্রশান্তি দিতে ব্যর্থ। অ্যালকোহলও খুব একটা সুবিধা করতে পারছে না। নিজেকে মিজানুর সাহেবের মনে হচ্ছে ফাঁদে আবদ্ধ কোনো দুর্বল শিকার, যার পানে হিংস্র দৃষ্টি বিছিয়ে রয়েছে নির্দয় শিকারী। বিপরীত প্রান্তে একদম ফুরফুরে ভঙ্গিতে বসমান বান্দাকে পর্যবেক্ষণ করলে তার অন্তরে একই সঙ্গে আতঙ্ক এবং সহিম ভয় করছে। হালকা নীল বর্ণের ঢোলা হাফ হাতা শার্ট এবং ফরমাল পরিধানে অভিজাত বান্দা এক হাঁটুর উপর অন্যটি তুলে খানিক বেপরোয়া ভঙ্গিতেই বসে আছে। বয়স হিসাব অনুযায়ী 50-এর কোঠায় হলেও শক্তিশালী যত্নশীল সুঠাম অবয়ব এবং তীক্ষ্ণ গাঁথুনি সুদর্শন চেহারায় তার ধারণা করা মুশকিল। মুখ জুড়ে ছড়ানো হাত পা খোঁচা খোঁচা দাড়ি, নাকের নিচের দিকটাকে ঢেউ খেলানো গোঁফ, নয়নের দুর্বোধ্য দৃষ্টি, লম্বাটে আঙুলের মাঝে প্রচলিত প্লাটিনাম ব্র্যান্ড। বর্তমানে দেশের নেতৃস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান রেমন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার বিলাল রেমান উপস্থিতির মাঝে বেশ গভীর এক প্রভাব রয়েছে। শুধুমাত্র বৃত্তের নয়, তার অবয়বে খচিত এক অব্যক্ত ক্ষমতার ইন্দ্রজাল। বিড়ালের পাশে বসে থাকা যুবক ছেলেটি মিনহাজের দ্বিতীয় বিস্ময়ের কারণ। কটকটে সবুজ বর্ণের হুডি এবং কালো জিন্স পরিধানে পান তার গাল জুড়ে গভীর টোলের অস্তিত্ব। দূরদর্শী দৃষ্টিসম্পন্ন চোখ জুড়ে শোভিত পঞ্চাকোট আকৃতির চশমা। স্থির চেয়ে আছে সে, যেন মাপচোক সারছে দৃষ্টি দিয়েই। দেশব্যাপী চলমান অনাহত্যার বিচারে আন্দোলনে এই ব্যক্তি স্বয়ং এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনির্বাণ আহমেদ নামটি চিনতেই তাই মির্জানের কোন প্রকার ব্যর্থ হতে হয়নি। দীর্ঘ নীরবতা ভেদ করে অবশেষে বিলালের শীতল কণ্ঠস্বর ধ্বনিত হলো, মন্ত্রী সাহেব, আমার সময়ের মূল্য রয়েছে। টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ পাওয়ার। আশা করছি এই সময় অনর্থক প্রমাণিত হবে না। যদি হয়, বাকিটুকু আর উচ্চারণ করলেন না বিলাল। তার সুবিস্তৃত অধরচূড়ে এক চিলতে অশরীরী হাসির প্রজ্বলন ঘটল। মিনহাজ হাতে স্পষ্ট শিহরিত হলেন। কণ্ঠ পরিষ্কার করে বললেন, দেখুন মিস্টার রেমান, এই ব্যাপারটা ততটাও সহজ নয়। মন চাইলেও আর করে ফেললাম। হুম হুম, হাজারটা আইন কানুন অনুসরণ করতে হয়, প্রস্তুতি নিতে হয়। আমি স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক আছে, কিন্তু আমাদের গোয়েন্দা বাহিনীর বিশেষ বিশেষ কিছু বিষয় থাকে যেখানে আমারও হস্তক্ষেপ অসম্ভব। আমাকে আইন কানুন শেখাচ্ছেন? আপনাদের অর্থে পালতু
পালতু বাহিনী মনিবের কথা না মেনে যদি অন্য কারো ইশারায় নেচে অভ্যস্ত হয়ে থাকে তবে দেশের ভবিষ্যৎ নিয়ে আমি সত্যিই শঙ্কিত। হাসিমাখা কণ্ঠে জানালেন বিলাল, কিন্তু তার অভিব্যক্তিতে শীতল সতর্কবাণী স্পষ্ট। ঘাড় দৌড়তে আরম্ভ করলেন মিনহাজ। কোনো ক্রমে এই বান্দাকে উপেক্ষা করা সম্ভব নয়, ভালো মতো অনুধাবন হচ্ছে তার। অনির্বাণ এতক্ষণ যাবৎ নীরব পর্যবেক্ষণ চালালেও বর্তমানে মুখ খোলাকে সীমাচীন মনে করলো। সোফায় নড়েচড়ে বসে একটি কোল্ড ড্রিঙ্কের গ্লাস তুলে নিয়ে চুমুক দিল সে, অতঃপর বলল, সরকারের এক্ষেত্রে এত গড়িমসির কারণ, তাহলে কি সরকারও স্বার্থ রয়েছে এতে? হুম, ইট উইল বি আ ভেরি হট টপিক। খুব শীঘ্রই খতিয়ে দেখে এটা ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি করতে হবে। না না, তুমি এসব কি বলছো ছেলে? ঘাবড়ে গেলেন মিনহাজ। তার উতলা ভাব লক্ষ্য করে তীর্যক হাসল অনির্বাণ। দৃষ্টি বিনিময় করল বিলাল রেমনের সঙ্গে। দীর্ঘ প্রশ্বাস টানলেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। অতঃপর বললেন, সোজা ভাষায় আপনারা আমাদের ব্ল্যাকমেল করছেন, তাই তো? উত্তরে শুধু সামান্য শব্দ করে হাসলেন বিলাল। সোফায় এলিয়ে রাখা নিজের লি-লেন্স কোটটি তুলে নিয়ে বাহুতে ঝুলিয়ে উঠে দাঁড়ালেন। তার কার্যক্রম অনুসরণ করলো অনির্বাণও। এক চমকে সম্পূর্ণ গ্লাস নিঃশেষ করে রুটি ছেড়ে উঠে পড়ল। হাত ঘড়িতে তাকালো সময় দেখার উদ্দেশ্যে। আগামী বছর জাতীয় নির্বাচন। আপনার সরকারের অবস্থান ভালো নয়। আমার কাছে অনেক কিছু পোষানো বাকি আছে তাদের। এর মাঝে নির্বাচনে যদি বিরোধী দল জয়ী হয়, তাহলে আগামী এক দশক ক্ষমতার সিংহাসন লাভের বাসনা আপনাদের ত্যাগ করাই শ্রেয়। আফটার অল, ঝুঁকলেন বিলাল। মিনহাজের দৃষ্টিতে নিজের নিকট তীক্ষ্ণ দৃষ্টি মিলিয়ে মৃদু কণ্ঠে ঘোষণা করলেন, আই এম রিয়েলি হার্ট টু, প্লিজ। বরফখণ্ডে পরিণত হলেন মিনহাজ, যেন সামান্যতম নড়চড়ও অপরপক্ষে রুষ্ট হতে যথেষ্ট। তীর্যক হাসলেন বিলাল। দুই আঙুলে তার কপাল ছুঁয়ে পরপর তিনবার চাপলেন, এক অবদ্ধ ইশারা। তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে সোফাকে পাশ কাটিয়ে এগোলেন। অনির্বাণ নিজের চশমা ঠিকঠাক করে হতবিহ্বল স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে তাকালো। পাগলেও নিজের ভালো বোঝে। জনগণের দৃষ্টিতে সরকার যোগ্যতা হারিয়েছে। না হলে আমার মতন এক ক্ষমতাহীন শখের সাংবাদিক আজ এখান পর্যন্ত উপস্থিত হওয়ার যোগ্যতা রাখতো না। জনগণই আমায় সেই ক্ষমতা দিয়েছে। আপনার আগে এই গদিতে যে ছিল, সে বর্তমানে কারাগারে কপাটে আবদ্ধ। তার ছেলে ফাঁসি কণ্ঠে ঝোলার প্রহর গুনছে। কোন অবস্থানে আছেন মাথায় রাখবেন আশা করি। কেবি গ্রুপ নেই আপনাদের রক্ষার জন্য। মৃদু হেসে টেবিলে রাখা ল্যাপটপ থেকে পেনড্রাইভ খুলে নিয়ে পকেটে ভরল অনির্বাণ। তারপর বিড়ালকে অনুসরণ করলো। উভয় ব্যক্তির চলার পথের দিকে নিশ্চল চেয়ে রইলেন মিনহাজ। কাঁধের উপর এক হাত দিয়ে কোট ঝুলিয়ে অপর হাত প্যান্টের পকেটে ভরে এগিয়ে যাচ্ছেন বিলাল। মুখ জুড়ে নির্বিকারতা, একটিমাত্র অস্তিত্ব, অথচ তার প্রভাবে কোনো কমতি নেই। ক্ষমতা ও বৃত্তের সামনে নতজানু। চূড়ান্ত ক্ষমতা আসলে কার? উত- কোনো উত্তর পেলেন না মিনহাজ। ক্লাবের বাইরে আসতে অনির্বাণের পকেটে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। বের করতেই কলার আইডিতে ভেসে ওঠা নামটি তার অন্তরে প্রশান্তি ছুঁয়ে দিল। খানিকটা হেঁটে দূরে দাঁড়িয়ে ফোন রিসিভ করে কানে ঠেকালো সে। রমণী উদ্বিগ্ন কণ্ঠস্বর পেশ হলো, সবকিছু ঠিক আছে? মৃদু হেসে যেন তার চিন্তাকে দূরীভূত করতে চাইল অনির্বাণ। সাবিহা, সবকিছু ঠিক আছে, চিন্তা করো না। এক মুহূর্ত নীরবতা, তারপর সাবিহা প্রশ্ন করলো, রোজা আপুর কোনো খবর আছে? কি পরিস্থিতি জানো কিছু? মিস্টার রেমান তোমাকে কিছু বলেছে? প্লিজ অনির্বাণ, লুকিও না, আমাকে বলো। আমার ভীষণ চিন্তা হচ্ছে। শব্দ। চট্টগ্রামের খবর অনির্বাণের কাছে থাকলেও তা সাবিয়ার সঙ্গে বিনিময় করার উপযোগী নয়, অন্তত আপাতত নয়। কথা ঘুরিয়ে তাই অনির্বাণ বলল, চিন্তা করো না সাবিহা, আমরা সবাই চেষ্টা করছি। সকলে আছে, মিস্টার রেমান, মিস্টার নীল, নিহাত। তারা রোজার কিছু হতে দেবে না। দেখবে উনি ঠিক সুস্থ সবলভাবে ফিরে আসবেন। তুমি যাই বলো না কেন অনির্বাণ, আমি কিছুতেই অপরাধ বোধ থেকে মুক্ত হতে পারছি না। তোমার কোনো দোষ নেই। ডু ইউ হেয়ার মি? সবটাই আমার সিদ্ধান্ত ছিল, আর তার মাসুল আমিই গুনছি। কিন্তু তুমি যে করেছো তাও তো আমার জন্যই। উইস, আমি এই সম্পর্কে কথা বলতে চাই না। রাত হচ্ছে। লক্ষ্মী মেয়ের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, ডক্টর যে টেস্টের রিলিফ ওষুধ দিয়েছে তা নিতে একদম ভুলবে না। আমি ঘুমাবো না। কেন? তাহাজ্জুদ পড়ব, রোজা আপু আর সবার জন্য দোয়া করব। থমকালো অনির্বাণ। আপন মনে এক কোমল হাসির প্রস্ফুটন ঘটল তার অধরে। একটি নিঃশ্বাস ফেলল সে, অতঃপর নমনীয় কণ্ঠে জানালো, আচ্ছা ঠিক আছে, তোমার মন যাতে শান্তি লাভ করে তাই করো। তুমি সাবধানে থেকো অনির্বাণ। আমি জানি তুমি আমাকে বলছো না, কিন্তু ব্যাপারটা আদতে গুরুতর।
তবুও আমি তোমাকে আটকাচ্ছি না, কারণ আমি তোমার পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে চাই না। তোমার নির্ভীকতা এবং সংগ্রাম আমার গর্ব। আহা, আরো একটু বলো, শুনতে ভালো লাগছে। বাকিটুকু সরাসরি বলবো। এখন রাখছি। শুভরাত্রি। শুভরাত্রি ডিয়ার। অন্তিম মুহূর্তে এক লাজ মিশ্রিত হাসির আওয়াজ শুনল অনির্বাণ। তারপরে ফোন কেটে গেল। বিস্তার হাসিমাখা অধর আবেশিত মুহূর্তে সমাপ্তি ঘটিয়ে ফোন পকেটস্থ করল শখের সাংবাদিক। তারপর উল্টো ঘুরল, এগিয়ে গেল অপেক্ষারত গাড়ির উদ্দেশ্যে, যার প্যাসেঞ্জার সিটে ইতিমধ্যে বিলাল রেহমান বসে আছেন। তার পাশে চড়ে বসতেই গাড়ি ঢাকা শহরের সড়কপথ বেয়ে অগ্রসর হলো মাঝারি গতিতে। বিলালকে আইপ্যাডে মনোযোগ দিয়ে কিছু করতে লক্ষ্য করে অনির্বাণ শুধালো, আপনি কি চট্টগ্রামে যাওয়ার চিন্তাভাবনা করছেন? কোনো জবাব এলো না বিলালের তরফ থেকে। স্ক্রিনের আভায় তার অধরের প্রজ্বলন ঘটা শুকনো হাসিটুকুই অনির্বাণের কাছে যেন সবকিছু ঘোষণা করে দিল। চট্টগ্রাম, দ্য রেস অফ ডেথ। কুচকুচে কালোতে আচ্ছন্ন বিলবোর্ডের মাঝে টকটকে রক্তিম অক্ষরে প্রচলিত লেখাটি উদ্দেশ্য একদৃষ্টে চেয়ে আছে রোজা। অন্তরে ঠিক যেমন অন্তরে ঠিক কেমন অনুভূত হচ্ছে ব্যাখ্যা করা দায়। চারদিকে গুঞ্জন বহুগুণে বৃদ্ধি লাভ করছে। গ্যালারি পরিপূর্ণ আধার জগতের সঙ্গে যুক্ত ক্ষমতাবান সকল অস্তিত্বের উপস্থিতিতে। সকলেই উত্তেজিত, স্পষ্ট তাদের লালসা চরিতার্থ করবার বাসনা। মানব হৃদয়ের ভয়াল উদ্দেশ্য সাধনের ব্যাকুলতা দেশি বিদেশি চেহারা সমূহ জুড়ে। না চাইতেও শরীরে শিহরণ খেলে যায় তা উপলব্ধি করে। রোজা নিজের সোফায় বসে এদিক ওদিক তাকাচ্ছে। তার দৃষ্টি খুঁজে ফিরছে ভিড়ের মাঝে আপন অস্তিত্ব সমূহকে। আসমান আছে, সে নিশ্চয় কোনো পরিকল্পনা ব্যতীত আসেনি। অর্থাৎ নিহাদও রয়েছে, থাকতে পারে চারুলতাও, হাবিব বিলাল রেহমান। নাকি রোজা অধিক চিন্তা করছে? নিজের পরিকল্পনা আসমান সুস্পষ্ট করেনি, শুধু ভরসা রাখতে বলেছে। নিজের ভূমিকা নিয়ে কিঞ্চিত দ্বিধায় বুকটির পাশ থেকে একটি কৌতুকপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো, মৃত্যু দেখার অভ্যাস আছে? মাথা কাত করে রাশিয়ান গ্যাং নেতার প্রলুব্ধ দৃষ্টি মাঝে চেয়ে রোজা বিস্তর হাসলো, কোনো উত্তর করল না। মৃত্যু, এই দিমিত্রির ধারণায় হয়তো নেই কতটা বিভীষিকাময় পথ পাড়ি দিয়ে রোজা এই পর্যায়ে পৌঁছেছে। যাত্রাপথ জুড়ে ছিল নৃশংসতা, ভয়াবহতা এবং অবক্ষয়ের চরম প্রদর্শন। দুঃসাহসী সত্তায় পরিণত হয়েছে সে, খেলতে শিখেছে স্বয়ং মৃত্যুর সঙ্গেও। তার হাসিটুকুই দিমিত্রির নিকট ঠেকল বেশ রহস্যময়। কিছু উচ্চারণের প্রচেষ্টায় অধর কিঞ্চিত ফাঁক হলেও তার পূর্বে এক ঘোষণা প্রতিধ্বনিত হলো, ওয়েলকাম ডিয়ার ডার্কনেস, আর ইউ রেডি টু গ্যাম্বেল? উত্তর স্বরূপ করতালি এবং উৎফুল্ল চিৎকারে পরিপূর্ণ হলো গ্যালারি। উত্তেজনার প্রবাহ স্পষ্ট টের পাওয়া সম্ভব। অভিজ্ঞ সুদর্শনা রমণীগণ সে উত্তেজনায় আপন মাধুর্য বিলিয়ে পরিবেশ ক্রমশ আসক্ত এবং মাদকীয় করে তুলেছে। দ্য রেস বিগিনস। প্রবল উৎসাহী গর্জন যেন, সঙ্গে সঙ্গে গ্যালারির পার্শ্ববর্তী সিঁড়ির গোড়ায় দেখা মিলল এক শক্তিশালী অস্তিত্বের। রাত্রির আধার এবং মোহনীয় আভা মিলেমিশে একাকার। তাতে নিগড় কালো বাইক স্যুট পরিধানী ব্যক্তির উদ্দেশ্যে তাকালো রোজা। সামান্য দৃষ্টি শুরু করলো স্পষ্ট ভাবে দেখার আশায়। কালো বাইক স্যুটের বুকের দিকটায় এক মানব খুলির প্রতিচ্ছবি। সেই কারুটির অভ্যন্তরে দাউদাউ প্রজ্বলিত অগ্নিশিখা। হাত আবৃত ভারী প্যাড সম্বলিত গ্লাভসে, পায়ে ইঞ্চি তিনেক সোল সমান উচ্চতার কেডস, কোমরে ঝুলন্ত একটি ধাতব চেন। ঠিক ডিজাইন নাকি অস্ত্র হিসেবে তা বোধগম্য নয়। সম্পূর্ণ চেহারা লুকায়িত হেলমেটের অন্তরালে, যে হেলমেটের শরীর ছিল অঙ্কিত এক দুর্ধর্ষ ড্রাগন। অতর্কিতে তাকালে হিংস্র কোনো শিকারী জন্তু বই ভিন্ন কিছু মনে হবে না। প্লেয়ার সিঙ্গামা, প্লেয়ার সিগমা, অর্থ অব ইউর চয়েস। ঘোষণা হতে সকলে আগ্রহ এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ হলো চারদিক। স্থির ছিল রোজা। সিঁড়ি বেয়ে নেমে আসা প্লেয়ার সিগমাকে তার কিছুটা পরিচিত ঠেকছে। অন্তত বেপরোয়া অঙ্গিভঙ্গি, ফুরফুরে মেজাজ, তর্জনী আঙুলে চাবির রিং বনবন করে ঘুরিয়ে চলছে সুঠাম শৈলী এবং পদক্ষেপে ফেচার ধার রোজাকে একজনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে দারুণভাবে। নিহাদ।